সবাইকে এই চ্যানেলে স্বাগত। মনিটারি পলিসি বা মৌদ্রিক নীতি এটা নিয়ে ওভারঅল ইন্ট্রোডাকশন অলরেডি এর আগের ভিডিওতে আমরা বলেছি। আজকে ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও অর্থাৎ সিআরআর আর এসএলআর এই দুটো বিষয় ডিটেলসে বুঝিয়ে দেবো। তো প্রথমে বলি সিআরআর। সিআরআর বলতে কি বোঝায়? আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে যে কোনো একটা ব্যাংকের কাছে যে পরিমাণ অর্থ আছে তার থেকে কিছু অংশ অর্থ আরবিআই এর কাছে ক্যাশ আকারে জমা রাখতে হবে। ধরলাম একটা ব্যাংক আছে ZCB ব্যাংক। এবার এই ব্যাংকের কাছে টোটাল হয়তো 5,000 কোটি টাকা আছে। তো এই ব্যাংকটা চাইবে এই 5,000 কোটি টাকাই লোন হিসাবে পাবলিক বা কোম্পানিকে লোন হিসাবে দিয়ে দিই, কিন্তু আরবিআই বলে যে এই যে 5,000 কোটি টাকা ব্যাংকের কাছে রয়েছে এর থেকে কিছু অংশ আরবিআই এর কাছে রেখে দিতে হবে, সেটাও ক্যাশ আকারে। এই পরিমাণ অর্থটাকেই বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। সিআরআর এর বর্তমান পার্সেন্টেজ হচ্ছে 4%। মানে এই 5,000 এর 4% কত হয়? 200 কোটি টাকা। তো এই 5,000 এর ভেতর 200 কোটি টাকা আরবিআই এর কাছে রেখে দিতে হবে। কিভাবে? ক্যাশ আকারে 100, 200, 500, 50 এই টাকার নোট হিসাবে 5,000 কোটি টাকার ভেতর 200 কোটি টাকা আরবিআই এর কাছে রেখে দিতে হবে। এটা কত? 4%। তো এই 4% শেয়ার এটাকেই বলা হয় সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। ব্যাংক এই যে 4% সিআরআর হিসাবে আরবিআই এর কাছে জমা রাখছে, অর্থাৎ এই যে 200 কোটি টাকা জমা রাখছে, এর বদলে কিন্তু ব্যাংক কোনো সুদ বা ইন্টারেস্ট পায় না। এবার এই যে ব্যাংকের কাছে এই যে বললাম 5,000 কোটি টাকা রয়েছে, এটাকে বলা হয় ব্যাংকের এনডিটিএল। কি বললাম? এনডিটিএল। এটা হলো ব্যাংকের এনডিটিএল বা নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। এটা কি? এটা পরে বোঝাবো। এটা এই সিআরআর বা এসএলআর এর ভেতর বোঝাতে গেলে আমরা মেইন টপিক থেকে শিফট হয়ে যাব। তো এনডিটিএল আমরা পরের ভিডিওতে গিয়ে বুঝিয়ে দেবো। এনডিটিএল মানে একদম সিম্পল ভাষায় ধরতে পারি ব্যাংকের কাছে যে টাকাটা রয়েছে যেটা ব্যাংক চাইলে লোন দিয়ে দিতে পারে। ব্যাংক যে পরিমাণ অর্থটা লোন দিয়ে দিতে পারে তার ভেতর থেকে 4% আরবিআই এর কাছে রেখে দিতে হবে, সেটাকেই বলা হয় সিআরআর। এবার এর পেছনেও কিছু জিনিসপত্র আছে, সেটা একটু পরে আসছি। এবার বলি এসএলআর। এসএলআর কি? এসএলআর এর ক্ষেত্রে আরবিআই বলে যে এর কাছে এই যে টোটাল অ্যামাউন্টটা রয়েছে অর্থাৎ 5,000 কোটি টাকা, এর ভেতর কিছুটা অংশ ব্যাংক নিজের কাছে রেখে দেবে। সেই পরিমাণ অর্থটাকেই বলা হয় এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। বর্তমানে এর পার্সেন্টেজটা হলো 18%। তার মানে এই যে 5,000 কোটি এর ভেতর 18% কত হয়? 900 কোটি টাকা। এই 900 কোটি টাকা এই ব্যাংকটা তার নিজের কাছেই রেখে দেবে। তাহলে কোথায় রাখবে? জেডসিবি এই ব্যাংকে। আরবিআই কি বলে? এই 5,000 কোটি বা এই ব্যাংকের টোটাল যে এনডিটিএল তার ভেতর 4% আরবিআই এর কাছে রাখবে ক্যাশ আকারে আর নিজের কাছে রাখবে 18%। এই টাকাটা লোন হিসাবে কাউকে খাটাতে পারবে না। তবে এখানে একটু সুবিধা দেওয়া হয়। আরবিআই বলে এই ব্যাংকটা এই যে 900 কোটি টাকা নিজের কাছে রাখছে সেটা ক্যাশ আকারে রাখতে পারে, সোনা কিনে রাখতে পারে বা অন্য কোনো মেটেরিয়াল কিনে রাখতে পারে, অথবা কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট বন্ড কিনে রাখতে পারে। ব্যাপারটা কি? এই যে 900 কোটি টাকাটা বা এনডিটিএল এর 18% এই ব্যাংকটা নিজের কাছে রাখবে, সেটা 3 ভাবে রাখতে পারে। একটা হলো ক্যাশ আকারে রাখতে পারে, পুরোটাই ক্যাশ আকারে রাখতে পারে, কিছুটা ক্যাশ কিছুটা অন্য ফর্মে রাখতে পারে, অথবা গোল্ড আকারে রাখতে পারে। মানে এই 900 কোটি টাকার ভেতর হয়তো 500 কোটি টাকা দিয়ে সোনা কিনে এই ব্যাংকটা নিজের কাছে রেখে দিল, এরকম ভাবে হয়। আর আরেকটা হয় বন্ড। বন্ড বা সিকিউরিটি আকারে রেখে দিতে পারে। এবার এই বন্ড বা সিকিউরিটি এটা কি জিনিস? এগুলো নর্মালি গভর্নমেন্ট বা পাবলিকের বিভিন্ন প্রপার্টি বা তাতে কিছু শেয়ার কিনে রাখা, বা গভর্নমেন্ট বা প্রাইভেটের কোনো জিনিসে কিছু টাকা দেয়া, তার পরিবর্তে সেই গভর্নমেন্ট বা পাবলিক ফাইন্যান্স বা ইনস্টিটিউট সে আমাকে একটা পেপার ধরিয়ে দিল, এটাই হচ্ছে সিকিউরিটি। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টুরিস্ট প্লেস থাকে, ধরলাম আমাদের কলকাতাতে ভিক্টোরিয়া প্যালেস, এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। এখান থেকে গভর্নমেন্টের প্রচুর ইনকাম হয়, আবার এই প্রপার্টিটা মেনটেন করার জন্য প্রচুর খরচও হয়। এখন গভর্নমেন্ট হয়তো চাইলো যে ওই প্রপার্টিটার মেনটেনেন্সের জন্য আমি সাধারণ লোকের কাছ থেকে বা কোনো কোম্পানির কাছ থেকে ফান্ড তুলবো। এবার সেই ফান্ড হিসাবে আমি বা কোনো কোম্পানি বা কোনো ব্যাংক গভর্নমেন্টকে হয়তো টাকা দিল, হয়তো 20 কোটি টাকা দিল। তাহলে এই 20 কোটি টাকার পরিবর্তে গভর্নমেন্ট ওই ব্যাংককে একটা পেপার ধরিয়ে দেবে। এটাই হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি। এই সিকিউরিটির ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট থাকে যে ওই ব্যাংক বা আমি যে টাকাটা দিলাম প্রত্যেক বছর আমি হয়তো কিছু কিছু অ্যামাউন্টে অর্থ পাবো, বা আমি যদি পরবর্তীতে কখনো ওই অ্যামাউন্টটা তুলতে চাই আমি এ করে তুলে নিতে পারবো। তো এটাই হচ্ছে সিকিউরিটি বা বন্ডের কনসেপ্ট। এখন এই ক্ষেত্রে বলা আছে যে এই ব্যাংকটা এই যে 900 কোটি টাকা বা এনডিটিএল এর 18% নিজের কাছে রাখছে, সেটা এই ক্যাশ আকারে রাখতে পারে, গোল্ড বা অন্য কোনো মেটাল কিনে রাখতে পারে, অথবা কোনো বন্ড বা সিকিউরিটি কিনে রাখতে পারে। এই তিনটে ফর্মে নিজের কাছে এই 18% টাকাটা রেখে দিতে হবে। ইনডাইরেক্টলি বলতে পারি এই 900 টাকাটা কোথাও না কোথাও ইনভেস্ট করে রাখতে হবে।
এই টাকাটা কাউকে লোন হিসাবে খাটানো যাবে না। তাহলে এই ব্যাংকের ক্ষেত্রে আমি যদি বলি 4% আর 18% মানে 200 আর 900 টোটাল 1100 কোটি টাকা, এই অ্যামাউন্টটা কিন্তু ব্যাংক কাউকে লোন হিসাবে খাটাতে পারছে না। তাহলে এই 5000-এর ভেতর যদি 1100 বাদ দিয়ে দিই, বাকি যে অ্যামাউন্টটা থাকে, বাকি অ্যামাউন্ট কত থাকে? 3900 কোটি টাকা। এই অ্যামাউন্টের ভেতর থেকে ব্যাংক লোন হিসাবে পাবলিক বা কোম্পানিকে দেয়। এবার এই যে টোটাল 3900 কোটি টাকা ব্যাংকের কাছে রয়েছে, এটাও কিন্তু ব্যাংক আবার পুরোপুরি লোনে খাটিয়ে দেয় না। তার কারণ কি? এই যে 5000 কোটি টাকা ব্যাংকের কাছে রয়েছে, এটা তো পাবলিকের টাকা বা কোনো কোম্পানির ডিপোজিট করা টাকা। ফলে পাবলিক বা কোম্পানি যখন চায় সেটাকে তুলে নিতে পারে। এই জন্য এর থেকে কিছুটা পরিমাণ অংশ ব্যাংক নিজের কাছে রেখে দেয়, বাকিটা লোন হিসাবে খাটিয়ে দেয়। তো সেটা পরের বিষয়। এবারে এই সিআরআর আর এসএলআর এইটা সম্পর্কে আরেকটুখানি বলি। 1935 খ্রিস্টাব্দে আরবিআই এর এস্টাবলিশমেন্ট হয়। এরপর ভারত স্বাধীন হওয়ার পর 1949 খ্রিস্টাব্দে গিয়ে আরবিআই নতুন একটা অ্যাক্ট নিয়ে আসে, যেটাকে বলা হয় আরবিআই অ্যাক্ট 1949। এই আইনে বলা হয় যে ব্যাংকের ক্ষেত্রে সিআরআর এটা ভ্যারি করবে 3 থেকে 15%-এর ভেতর, আর এসএলআর ভ্যারি করবে 25 থেকে 40%-এর ভেতর, আর এই রেটটা ফিক্স করে দেবে আরবিআই। 1950 খ্রিস্টাব্দে আরবিআই হয়তো বলল যে ব্যাংকের ক্ষেত্রে সিআরআর অর্থাৎ আরবিআই এর কাছে ক্যাশ রিজার্ভ রাখতে হবে 8%, আর নিজের কাছে এসএলআর ফর্মে হয়তো রেখে দিতে হবে 30%। তো সেই হিসাবে আরবিআই বলে যে সিআরআর ভ্যারি করবে 3 থেকে 15%-এর ভেতর, এসএলআর ভ্যারি করবে 25 থেকে 40%-এর ভেতর। এবার এই সিআরআর আর এসএলআর এর রেট বা পার্সেন্টেজ কত হবে সেটা আরবিআই নিজেই ঠিক করবে। তবে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর এটা নরমালি 3 থেকে 6%-এর ভেতরেই ভ্যারি করতো, আর এসএলআর 25 থেকে 30%-এর ভেতরে ভ্যারি করতো। কিন্তু 1975 খ্রিস্টাব্দের পরে গিয়ে দেখা যায় যে সিআরআর আর এসএলআর এই দুটো রেটই খুব দ্রুত হারে বাড়ছে। 1991 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে সিআরআর সব থেকে ম্যাক্সিমাম হয়ে গেছে, মানে 15% রাখা হয়েছে, আর এসএলআরও তখনই সব থেকে ম্যাক্সিমাম 38.5% হয়ে গেছে। মানে 15 আর 38 53.5% অর্থ ব্যাংক নিজের কাছে রেখে দিতে হয়েছে। ব্যাংক তার কাছে যে অর্থ আছে তার ম্যাক্সিমামটাই লোন হিসাবে খাটাতে পারেনি। এখন ব্যাংক ওই পরিমাণ অর্থ লোন হিসাবে খাটাতে না পারায় মানুষজনের কাছে অর্থ ছিল না, ফলে ভারতের অর্থনৈতিক অবস্থা ওই সময়ে 1991-92 সালে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। পরে যদিও 1997-98 সালের দিকে গিয়ে এই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। 2003 সালে গিয়ে দেখা যায় যে সিআরআর হয়ে গেছে 4.5% আর এসএলআর হয়ে গেছে 25%। এবার তারপর এই রেটটা বেশ কিছুদিন ছিল, থেকে 2007 সালে গিয়ে আবার একটা অ্যামেন্ডমেন্ট করা হয়। অ্যামেন্ডমেন্ট করে বলা হয় যে এই সিআরআর 3 থেকে 15%-এর ভেতর যা ভ্যারি করবে সেটার এই লোয়ার লিমিটটা সরিয়ে দেওয়া হলো। এখন সিআরআর 0 থেকে 15%-এর ভেতর ভ্যারি করবে, আর এসএলআর এর ক্ষেত্রেও ঠিক তাই, এই লোয়ার লিমিটটা সরিয়ে দেওয়া হয়। আরবিআই বলে যে এসএলআর 2007 সাল মানে এখন থেকে 0 থেকে 40%-এর ভেতর ভ্যারি করবে। তো তারপর থেকে মোটামুটি সিআরআর ওই 4.5%, তারপর কখনো কখনো 4.65, কখনো কখনো 4.35, এইরকম ভাবে বিভিন্ন সময় ভ্যারি করেছে। 2022 সালে এই সিআরআর পার্সেন্টেজ ছিল 4.5%, 2024-এ সেটাকে কমিয়ে 4% করা হয় এবং বর্তমানে সেই 4% রেটই চলছে। তো বর্তমান সিআরআর পার্সেন্টেজ হলো 4%। আর ওই যে বলেছিলাম 2003 সালের দিকে এসএলআর পার্সেন্টেজ ছিল 25%, লাস্ট 2020 সালের এপ্রিল মাসে এই এসএলআরটাকে চেঞ্জ করা হয়, চেঞ্জ করে করা হয় 18%, আর সেই 18%টা এখনো চলছে। ফলে বর্তমানে এসএলআর পার্সেন্টেজ হলো 18। এবার 1997 খ্রিস্টাব্দে এই এসএলআর নিয়ে আরেকটা সংশোধন করা হয়েছিল। সেটা হলো যে এই যে এসএলআর এর ভেতর কি থাকে, ক্যাশ ফর্মে থাকতে পারে, গোল্ড ফর্মে থাকতে পারে, আর বন্ড বা সিকিউরিটি ফর্মে থাকতে পারে। 1997 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যে কনসেপ্ট ছিল সেটা হলো যে ব্যাংক এই যে সিকিউরিটি বা বন্ড কিনবে সেটা শুধুমাত্র কোনো গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি কিনে রাখতে পারে। 1997 খ্রিস্টাব্দে এই নিয়মে সংশোধন করে বলা হয় যে ব্যাংক কোনো প্রাইভেট বন্ড বা সিকিউরিটিও কিনে রাখতে পারে, ইন্টারন্যাশনাল বিভিন্ন সিকিউরিটি কিনে রাখতে পারে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর বিভিন্ন সিকিউরিটি কিনে রাখতে পারে, বা অন্যান্য কোনো দেশের কোনো ইনস্টিটিউশনের সিকিউরিটি কিনে রাখতে পারে। এছাড়া দেশের ভেতর যে সমস্ত সেমি গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, যেমন নাবার্ড, সিডবি, এনজিটি, এই সমস্ত ইনস্টিটিউটেরও সিকিউরিটি বা বন্ড কিনে রাখতে পারে। এখন শুধুমাত্র এই গভর্নমেন্ট সিকিউরিটির জায়গায় যেহেতু বিভিন্ন রকম সিকিউরিটি ওই ব্যাংকটা কিনে রাখতে পারে, ফলে এই সমস্ত রকমের সিকিউরিটিকে একসাথে বলা হয় এসএলআর সিকিউরিটি। ফলে বর্তমানে এই এসএলআর এর ভেতর ব্যাংক কোন কোন ফর্মে তার অর্থ রাখতে পারে, ক্যাশের ফর্মে রাখতে পারে, গোল্ড ফর্মে রাখতে পারে, আর বন্ড বা সিকিউরিটির জায়গায় আমি লিখতে পারি এসএলআর সিকিউরিটি, এসএলআর সিকিউরিটি ফর্মে রাখতে পারে। এইবার একটা বিষয়, এই যে ব্যাংকের এই যে এনডিটিএল, এই এনডিটিএল অ্যামাউন্টের ভেতর এই যে 22% অর্থ রয়েছে,
এটা কোনো ব্যাংককে সবসময় মেনটেন করে রাখতে হয়, আর এই মেনটেন ঠিকঠাক আছে কিনা তার রিপোর্ট প্রত্যেক মাসে আরবিআই কে পাঠাতে হয়। ব্যাপারটা কিরকম, ধরলাম আজকে শুক্রবার, এই শুক্রবারে দাঁড়িয়ে এই ব্যাংকে টোটাল কত এনডিটিএল আছে আর তার ভেতর কত সিআরআর আর এসএলআর রয়েছে তা নিয়ে আমাকে একটা রিপোর্ট বানাতে হবে। আজকে শুক্রবার আমি যেমন রিপোর্ট বানাচ্ছি, এই রিপোর্টটাই আমি আবার 2 সপ্তাহ পরে গিয়ে যে শুক্রবার আসবে সেই শুক্রবার এই রিপোর্টটা বানাবো। প্রত্যেক সেকেন্ড শুক্রবারে কোনো একটা ব্যাংকে টোটাল কত এনডিটিএল আছে আর তার ভেতর সিআরআর আর এসএলআর ফর্মে কত অর্থ রয়েছে তার একটা রিপোর্ট বানিয়ে রাখতে হয়, আর প্রত্যেক মাসের 20 তারিখের ভেতর এই রিপোর্টগুলো আরবিআই কে সাবমিট করতে হয়। তারপর আরবিআই ওই ব্যাংকের ডেটা ঠিকঠাক ভাবে মেনটেন হচ্ছে কিনা সেটা চেক করে। এখন আরবিআই যদি দেখে যে এই ব্যাংকে এনডিটিএল, সিআরআর বা এসএলআর ঠিকঠাক করে মেনটেন হচ্ছে না, তাহলে ওই ব্যাংকের ওপর পেনাল্টি চার্জ করে, হাই রেটে পেনাল্টি চার্জ করে, মানে ওই ব্যাংকের ওপর ফাইন লাগিয়ে দেয়। এখন ব্যাংক নর্মালি তার কাজবাজ করতে থাকে, অন্যজনকে লোন দেওয়া, কারো কাছ থেকে লোন কালেক্ট করা, অন্যান্য হিসাব রাখা, সব কাজ নর্মালি চলতে থাকে। চলতে চলতে একদম শেষের দিকে গিয়ে ব্যাংক যদি দেখে যে তার হিসাব ঠিকঠাক করে হয়তো মিলছে না, তার যে এনডিটিএল অর্থাৎ ব্যাংকের যে অর্থ সেই হিসাবে তার হয়তো সিআরআর বা এসএলআর ঠিকঠাক করে মেনটেন হচ্ছে না, তাহলে ওই সিআরআর আর এসএলআর এই অ্যামাউন্টটা মেনটেন করার জন্য ব্যাংক কি করে, অন্য জায়গা থেকে ধার নিয়ে আসে। ব্যাপারটা কেমন, ধরলাম এই ব্যাংকের ক্ষেত্রে এনডিটিএল 5,000 কোটি টাকা, তো সিআরআর আর এসএলআর হিসাবে 22% মানে টোটাল 1100 কোটি টাকা রিজার্ভে রেখে দিতে হবে। এখন ব্যাংক হিসাব করে হয়তো দেখলো যে তার কাছে 1100 কোটি টাকা রিজার্ভে থাকছে না, সেক্ষেত্রে ব্যাংক কি করে, ব্যাংক অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে আসে। এখন এই ব্যাংকটা মেইন 3 জায়গা থেকে ধার নিয়ে আসতে পারে। অন্য কোনো ব্যাংকে যেখানে হয়তো বেশি পয়সা রয়েছে তার কাছ থেকে কিছু পয়সা ধার নিয়ে আসলো, এছাড়া ব্যাংক ওপেন মার্কেট থেকে পয়সা তুলতে পারে, যেটাকে বলা হয় কল মানি মার্কেট। তো ব্যাংক অন্য কোনো ব্যাংকের থেকে ধার নিয়ে আসতে পারে বা ওপেন মার্কেট থেকে পয়সা তুলে নিতে পারে। আরেক জায়গা থেকে ব্যাংক টাকা আনতে পারে, সেটা হলো আরবিআই এর কাছ থেকে। আরবিআই এর কাছ থেকে টাকা এনে সেই টাকা দিয়ে ম্যানেজ করে আরবিআই কে আবার হিসাব দেখিয়ে দেয়। তো ব্যাংক এই যে আরবিআই এর কাছ থেকে টাকা নিয়ে এলো, এটা তো নিশ্চয়ই এমনি এমনি আনবে না, এর পরিবর্তে ব্যাংকে কিছুটা সুদ দিতে হয়। তো যে রেটে বা যে সুদের হারে সুদ দিতে হয় সেটাকে বলে রেপো রেট। এবার এই রেপো রেটের কনসেপ্টটা এতটাও সোজা না যে ব্যাংক আরবিআই এর কাছ থেকে হয়তো 200 কোটি টাকা নিয়ে আসলো 5% রেপো রেটের হিসাবে, সেই হিসাবে এই ব্যাংক যখন আরবিআই কে ওই 200 কোটি টাকা পরিশোধ করবে তখন তার হিসাবে 5% মানে 10 কোটি টাকা এক্সট্রা দিয়ে দেবে, 210 কোটি টাকা। ব্যাপারটা কিন্তু এরকম না, রেপো রেট হিসাবে আরবিআই এর কাছ থেকে টাকা আনার কনসেপ্টটা পুরো অন্যরকম। তো রেপো রেটের কনসেপ্টটা কি সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে বুঝবো।